নমস্কার শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? সবাই ভালো আছো নিশ্চয়ই? হ্যাঁ, আমিও ভালো আছি। তো ভালো থাকবো, ভালো তোমরাও থেকো এই কামনা করি। এখন দেখো, কোভিড আক্রান্ত এই বিশ্বে আমরা সবাই খুব ভীত। তার ভিতর দিয়েও আমাদের জীবনযাত্রা তো থেমে থাকলে চলবে না, সব কিছু করতে হবে। তো বাইরে যখন আমরা আসব তখন আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা অবশ্যই মাস্ক ব্যবহার করব আর সামাজিক দূরত্বটা বজায় রাখব। তারপরেও বাড়িতে যেয়ে কী করব, স্যানিটাইজার তো সঙ্গে থাকবে, হাতে মাঝে মাঝে ওটা ব্যবহার করব। আর বাড়িতে যেয়ে কী করব, হ্যান্ড ওয়াশ দিয়ে 20 সেকেন্ড হাতটা ভালো করে ধোবো। আর নিজের পরা কাপড় চোপড়গুলো কী করব, পরিষ্কার করে সাবান জল অথবা গুঁড়ো পাউডারের ভিজিয়ে তারপরে সেগুলো পরিষ্কার করে নিজে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপরে আমরা ঘরে ঢুকবো। তো যদিও আমরা এরকমভাবে সতর্কতা অবলম্বন করি, তাহলে আমরা নিশ্চয়ই এই ব্যাধির থেকে মুক্তি লাভ করব। আর সবার উপরে, সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রেখে আমাদের চলতে হবে। তো যাই হোক, দীর্ঘদিন দেখো ঘরে বসে থেকে কেউরই আর ভালো লাগে না। সবসময় আসলে একঘেয়েমি জীবন কি ভালো লাগে? তো সাহস নৌকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি 8ম শ্রেণীর বাংলা নিয়ে। তো তোমরা যে যেখানে আছো সবাই আমার সাথে বই খাতা কলম নিয়ে বসো এবং অংশগ্রহণ করো। আজ আমি তোমাদের যে ক্লাসটা নেব সেটা হলো বাংলা প্রথম পত্র থেকে নেব আমি আমাদের লোকশিল্প। আচ্ছা, আমাদের লোকশিল্প গল্পের লেখকের নাম কি? কামরুল হাসান। তাহলে লেখক সম্পর্কে আমরা একটু জানি। প্রথমে গল্প পড়তে গেলে তাহলে যে লিখেছে তার সম্পর্কে জানতে হবে, তার শব্দার্থগুলো জানতে হবে, পরে আমি গল্পে আসবো। তাহলে লেখক পরিচিতি, তিনি কেমন, কোথায় জন্মগ্রহণ করেন, কত সালে মৃত্যুবরণ করেন, তারপরে তার ছেলেবেলা থেকে এই যে বয়সে বেড়ে ওঠা, তিনি কেমন করে চলতেন, কী কাজ করেছেন, বিভিন্ন বিষয় আমরা তাহলে জানি। কামরুল হাসান 1921 খ্রিস্টাব্দে কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি কোথায় জন্মগ্রহণ করেন? কলকাতায়। আচ্ছা, আমি আগে পড়ি, তারপরে তোমাদের কাছে প্রশ্ন করব, তোমরা তার উত্তর দেবে। একজন খ্যাতিমান শিল্পী হিসাবে দেশে বিদেশে তিনি পরিচিতি লাভ করেন। তার আঁকা ছবিতে এদেশের লোকজীবনের নানা উপাদান আমাদের ঐতিহ্য সচেতন করে। লোকশিল্প সংরক্ষণও তার প্রচেষ্টা ছিল প্রশংসনীয়। কর্মজীবনে তিনি দীর্ঘকাল ঢাকা আর্ট ইনস্টিটিউটে অধ্যাপনার কাজে নিয়োজিত ছিলেন। পরে তিনি বাংলাদেশ ক্ষুদ্র কুটিরশিল্প ডিজাইন সেন্টারের প্রধান নিযুক্ত হন। এ সময় তিনি বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে লোকশিল্পের নানা উপকরণ সংগ্রহ করেন। ছবি আঁকার বিচিত্র কলাকৌশল এবং লোকশিল্পের নানা দিক সম্পর্কে তার লেখা পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। তার একটি বইয়ের নাম বাংলাদেশের শিল্প আন্দোলন ও আমার কথা। আবার শোনো, তার একটি বইয়ের নাম ছিল বাংলাদেশের শিল্প আন্দোলন ও আমার কথা। 1988 খ্রিস্টাব্দে কামরুল হাসান ঢাকায় মৃত্যুবরণ করেন। তাহলে তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? কলকাতায়। আর মৃত্যুবরণ করেন কোথায়? ঢাকায়। তিনি কত সালে জন্মগ্রহণ করেন? 1921 খ্রিস্টাব্দে।
তাহলে তিনি জন্মগ্রহণ করেন কোথায়? তো কলকাতায়। কত কত খ্রিস্টাব্দে? 1921 খ্রিস্টাব্দে। আচ্ছা, তিনি তার কর্মজীবনের দীর্ঘকাল তিনি কোথায় কোন কাজে নিয়োজিত ছিলেন? দীর্ঘকাল বলতে মানে বেশিক্ষণ সময় তিনি কোন কাজে নিয়োজিত ছিলেন? ঢাকা আর্ট ইনস্টিটিউট, এইটাতে তিনি কী কাজে নিয়োজিত ছিলেন? অধ্যাপনার কাজে নিয়োজিত ছিলেন। আর তার লেখা একটি বইয়ের নাম কী ছিল? বাংলাদেশের শিল্প আন্দোলন ও আমার কথা। তাহলে তার বইটার নাম কী ছিল? বাংলাদেশের শিল্প আন্দোলন ও আমার কথা। আর তিনি কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? 1988 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। আচ্ছা, কবি পরিচিতি সম্পর্কে আমরা জানলাম। এবার আমি একটু তোমাদের সাথে আলোচনা করি পাঠ পরিচিতি নিয়ে। দেখো, আমাদের লোকশিল্প প্রবন্ধটি আমাদের লোককৃষ্টি গ্রন্থ থেকে সংগৃহীত হয়েছে। লেখক এ প্রবন্ধে বাংলাদেশের লোকশিল্প ও লোক ঐতিহ্যের বর্ণনা দিয়েছেন। এ বর্ণনায় লোকশিল্পের প্রতি তার গভীর মমত্ববোধের পরিচয় রয়েছে। আমাদের নিত্য ব্যবহার্য অধিকাংশ জিনিসই কুটির শিল্পের উপর নির্ভরশীল। শিল্পগুণ বিচারে এ ধরনের শিল্পকে লোকশিল্পের মধ্যে গণনা করা যেতে পারে। পূর্বে আমাদের দেশে যে সমস্ত লোকশিল্পের দ্রব্য তৈরি হতো তার অনেকগুলোই অত্যন্ত উচ্চমানের ছিল। ঢাকায় মসলিন তার ভিতরে ছিল অন্যতম। ঢাকার মসলিন অধুনা বিলুপ্ত হলেও ঢাকায় জামদানি শাড়ি অনেকাংশে এসে স্থান অধিকার করেছে। বর্তমানে জামদানি শাড়ি দেশে বিদেশে পরিচিত এবং আমাদের গর্বের বস্তু। নকশিকাঁথা আমাদের একটি গ্রামীণ লোকশিল্প। এ শিল্প আজ লুপ্তপ্রায় হলেও এর কিছু কিছু নমুনা পাওয়া যায়। আপন পরিবেশ থেকেই মেয়েরা তাদের মনের মতো করে কাঁথা সেলাইয়ের অনুপ্রেরণা পেতেন। কাঁথার প্রতিটি সূচের ফোড়ের মধ্যে লুকিয়ে আছে এক একটি পরিবারের কাহিনী, তাদের পরিবেশ, তাদের জীবন গাথা। আমাদের দেশের কুমোরপাড়ার শিল্পীরা বিভিন্ন ধরনের তৈজসপত্র ছাড়াও পোড়ামাটি দিয়ে নানা প্রকার শৌখিন দ্রব্য তৈরি করে থাকে। নানা প্রকার পুতুল, মূর্তি ও আধুনিক রুচির ফুলদানি, ছাইদানি, চায়ের সেট ইত্যাদি তারা গড়ে থাকে। খুলনার মাদুর ও সিলেটের শীতল পাটি ছিল সকলের কাছে পরিচিত। আমাদের দেশের এই যে লোকশিল্প তা সংরক্ষণের দায়িত্ব আমাদের সকলের। লোকশিল্পের মাধ্যমে আমরা আমাদের ঐতিহ্যকে বিশ্বের কাছে তুলে ধরতে পারি। তাহলে আমরা কবি সম্পর্কে জানলাম, পাঠ পরিচিতি জানলাম। এবার আমি শব্দ অর্থে আসি। কিছুটা শব্দের অর্থ যদি না জানি তাহলে আমি ভিতরে কবিতা বলো আর গল্প বলো, কোনটা পড়ে মজা পাবা না। শব্দের অর্থগুলো জানা থাকলে নিজের বুঝতে সহজ হয়। দেখো, নিবিড় শব্দের অর্থ হলো ঘনিষ্ঠ। নিবিড় শব্দের অর্থ কি? নিবিড় শব্দের অর্থ হলো ঘনিষ্ঠ।
তাহলে নিবিড় শব্দের অর্থ ঘনিষ্ঠ। তারপরে আছে অপ্রতুল। অপ্রতুল শব্দের অর্থ হলো যথেষ্ট নয়। তাহলে অপ্রতুল শব্দের অর্থ কি? যথেষ্ট নয়। তারপর আছে লুপ্তপ্রায়। লুপ্তপ্রায় মানে লোপ হতে বসেছে এমন, অর্থাৎ লোপ হতে বসেছে অর্থাৎ শেষ হতে বসেছে এমন। আর আছে জীবন কথা। জীবন কথা অর্থাৎ জীবন কথার অর্থ জীবনের কাহিনী। জীবন কথা। জীবন কথার অর্থ হলো জীবনের কাহিনী। তো এখন শব্দার্থ আরও আছে, তোমরা বাড়িতে আগে গল্প পড়ার আগে শব্দার্থগুলো ভালো করে পড়বে, তারপরে গল্পের ভিতরে যাবে। এবার তাহলে আমরা আসি, দেখো আমরা একটু গল্পের পড়ি। গল্প পড়ে যে কারণে পড়তে হবে বারবার, ওর ভিতর যে ছোটো ছোটো যে প্রশ্নগুলো আসবে বা বড় প্রশ্ন আসবে সবই আমরা বইয়ের ভিতর থেকে জানার চেষ্টা করবো। বইয়ের ভিতরে আছে, আমরা কোনো সাহায্য নেবো না, বই কোনো গাইডের সাহায্য নেবো না। বারবার করে আমি যদি গল্পটা পড়ি দেখবে তোমরা সব প্রশ্নের উত্তর পারবে। তাহলে দেখো সবাই বই নিয়ে বইটা খোলো এবং আমি আমার সাথে সাথে তোমরাও মনে মনে বইতে পড়ো। খাদ্যশস্যের পরেই বাংলাদেশের মানুষের জীবনের সঙ্গে যে জিনিসটি অতি নিবিড়ভাবে জড়িয়ে আছে তা হলো এখানকার কুটির শিল্প। তাহলে আমরা জানি আমাদের শুধু প্রয়োজন আমাদের কি খাদ্য শিল্প, কিন্তু না, আমাদের খাদ্য শিল্পের সাথে আরও একটা জিনিস আমাদের সাথে কি আছে, নিবিড়ভাবে জড়িয়ে আছে। নিবিড় শব্দের অর্থ কী বলেছি? ঘনিষ্ঠ। তাহলে খাদ্য শিল্পের পরে যে জিনিসটি আমাদের জীবনের সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে জড়িয়ে আছে সেটা হলো কি? আমাদের কুটির শিল্প। একসময় ঘর গৃহস্থ লিরানিত্য ব্যবহারের প্রায় সব পণ্যই এদেশের গ্রামের কুটিরে তৈরি হতো। আজও অনেক কিছুই হয়, এগুলো কুটির শিল্পের মাধ্যমে তৈরি হলেও শিল্প গুণ বিচারে এ ধরনের সামগ্রী আমাদের লোকশিল্পের মধ্যে গণ্য। তাহলে আমাদের গল্পের নাম কি? আমাদের লোকশিল্প। তো আমাদের এই লোকশিল্প এই যে বলছে কুটির শিল্পের মাধ্যমে তৈরি হলেও শিল্পগুণ বিচারে এ ধরনের সামগ্রী হলো লোকশিল্পের মধ্যে গণ্য। তাহলে দেখি আমরা কি কি আছে। আমাদের দেশের বিভিন্ন লোকশিল্পের কতগুলো এক সময় এমন উচ্চমানের ছিল যা আজও আমরা সেসব জিনিসের কথা স্মরণ করে গর্ববোধ করি। তাহলে সেই জিনিসটি কী দেখি। প্রথমে বলতে হয় তার ভিতরে যে গর্বের বস্তু ছিল কি? আমাদের গর্বের বস্তু ছিল ঢাকা মসলিন। ঢাকা শহরের অদূরে ডেমরা এলাকায় তাঁতিদের। তাহলে এই মসলিনটা কারা করতো? এটি কোনো মেশিনে তৈরি হতো না। কিসে তৈরি করেছে? হাতে বুনেছে তাঁতিরা, সুতো দিয়ে ফ্রেম দিয়ে হাতে তৈরি করেছে এবং এত সুন্দর করে তৈরি করেছে, এত নিখুঁতভাবে তৈরি করেছে যে দেখো এই ঢাকার মসলিন তৎকালীন মোগল বাদশাদের বিলাসের বস্তু ছিল। ঢাকার মসলিন এত সূক্ষ্ম সুতো দিয়ে বোনা ছিল যে একটি আংটির ভিতর দিয়ে অনায়াসে কয়েক গজ কাপড় প্রবেশ করতে সক্ষম হতো। তাহলে একটা রিং আংটি, ওর ভিতরে কতটুকু বা জায়গা থাকে? ওর ভিতরে এই মসলিন শাড়িটা অনায়াসে কয়েক গজ এই কাপড় অনায়াসে ঢুকেছে, তো কোনো কষ্ট হতো না। তাহলে চিন্তা করে দেখো যে কত সূক্ষ্ম সুতো দিয়ে এর বুননটা ছিল। আজ সেই মসলিন নেই, তবে মসলিন যারা বুনতো তাদের বংশধররা যুগ যুগ ধরে শিল্প দ্বারা বহন করে আসছে বলে জামদানি শাড়ি আমরা আজও দেখতে পাই। শাড়ি সেহেতু মেয়েরা বেশি চিনবে। জামদানি শাড়ি তোমরা আরও তো চেনো। কেনাকাটা করতে গেলে দেখো এখনকার মানে আমাদের এই যে সবচেয়ে যে ভালো শাড়িটা বা সবচেয়ে দামি শাড়িটা, তার ভিতরে কী চিনি আমরা? জামদানি শাড়ি। তাহলে বর্তমান যুগে জামদানি শাড়ি দেশে বিদেশে শুধু পরিচিতিও নয়, গর্বেরও বস্তু। এমনি আরেকটি গ্রামীণ লোকশিল্প আজ লুপ্তপ্রায় হলেও কিছু কিছু নমুনা পাওয়া যায়। এটি হলো নকশি কাঁথা।
নকশি কাঁথা কি, এই যে আমরা যেসব কাঁথা তোমরা আমাদের মা ঠাকুমারা সেলাই মানে আমরা যা সেলাই করে গেছেন, আমরা যা এখন শীত নিবারণের শীতকালে আমরা সাধারণত কাঁথা গায়ে দিই, যে কাঁথাগুলো আমরা গায়ে দিই ওইটা হলো নকশি কাঁথা। এখন তো অনেক রকমের সুতো দিয়ে অনেক রকমের ডিজাইন করে ওই কাঁথা অনেক আগে সেলাই করতো, এই কারণে তার নাম হলো নকশি কাঁথা। এক এক সময় বাংলাদেশের গ্রামে গ্রামে নকশি কাঁথা তৈরি দেওয়া ছিল। এক একটি সাধারণ আকারের নকশি কাঁথা সেলাই করতে কমপক্ষে 6 মাস লাগতো। আর এই কাঁথাটা সেলাই করতে হতো কখন? বর্ষাকালে, যখন চারিদিকে পানি থই থই করে, ঘর থেকে বাইরে বের হওয়া যায় না, তখন কি নিরিবিলি পরিবেশে বসে মেয়েরা নকশি কাঁথা সেলাই করতো। দুপুরের খাওয়া দাওয়া সেরে পাটি বিছিয়ে পানের বাটাটি পাশে নিয়ে পা মেলে বসতেন এই বিচিত্র নকশি তোলা কাঁথা সেলাই করতে। পড়শিরাও সুযোগ পেলে আসতো গল্প করতে। আপন পরিবেশ থেকে মেয়েরা তাদের মনের মতো করে কাঁথা সেলাইয়ের অনুপ্রেরণা পেতেন। তাহলে বর্ষাকালে কী করতো? মেয়েরা বসে অবসর সময়ও কাটতো আর হাতের কাজও করতো, সেলাই করতো, পাশে বসে গল্প করতো, সময় কাটতো। এমন এক একটি কাঁথা সেলাই কত গল্প, কত হাসি, কত কান্নার মধ্য দিয়ে শেষ হতো তা বলা যায় না। শুধু কতগুলো সূক্ষ্ম সেলাই আর রঙ বেরঙের নকশার জন্যই নকশি কাঁথা বলা হয় না, বরং কাঁথার প্রতিটি সূচের ফোড়ের মধ্যে লুকিয়ে আছে এক একটি পরিবারের কাহিনী, তার পরিবেশ, তাদের জীবন গাথা। তাহলে যে কাঁথাটা সেলাই করে একজন সে কাঁথাটা সেলাই করে তুলছে, পরে আমি সেই কাঁথাটা আমার গায়ে জড়াচ্ছি শীত নিবারণের জন্য হোক আর যে কারণে হোক, তাহলে ওই কাঁথাটার ভিতরে অনুভব নিজের মনের ভিতরে আনতে হবে। ওই কাঁথাটার ভিতরে শুধু যে আমার শীত নিবারণ হচ্ছে তা না, অনেকের তার হাসি কান্না দিয়ে ওই সেলাই দরদ দিয়ে বুঝতে হবে যে প্রতিটি ফোড়ের সাথে সাথে তার কী আছে, এক একটা জীবনের, এক একটা পরিবারের কাহিনী আছে, কারো জীবনের ইতিহাস তার ভিতর দিয়ে হয়তো মনে মনে কল্পনা করে গেছে আর ফোড় তুলে সেলাই করে গেছে। তো সে যাই হোক, তোমরা গল্পটা বাড়িতে ভালো করে পড়বে আর বারবার পড়বে, কারণ এর থেকে যে প্রশ্নগুলো দেবো আমি তোমরা সহজ উত্তর করতে পারবে। তো আমি যেটুকু পড়ালাম এর ভিতরতে আমি বাড়ির কাজ দেব। বাড়ির কাজে তোমরা আগামী ক্লাসে বাড়ির কাজটা আমার কাছে জমা করবে। আর আমি তোমাদের কাছ থেকে আশা করছি কোনো গাইড ছাড়া তোমরা, বারবার আমি বলছি দেখো, কোনো গাইডের সাহায্য নিও না, বারবার বইটা পড়বে এবং বইতে তোমরা নিশ্চয়ই তোমরা এর উত্তর খুঁজে পাবে। একটু কষ্ট করো, একটু কষ্ট না করলে হয় না বাবা। তাহলে তোমরা বাড়ির কাজগুলো দেখো, আমি বাড়ির কাজ লিখে নাও, খাতায় লিখে নাও। 1 নম্বর আছে বিভিন্ন লোকশিল্পের মধ্যে এমন একটা জিনিসের নাম বলো যেটা ছিল উচ্চমানের। আমি জ্ঞানমূলক প্রশ্ন দিয়েছি, দেখো 1 নম্বরে বিভিন্ন লোকশিল্পের মধ্যে এমন একটা জিনিসের নাম বলো যেটা ছিল উচ্চমানের। তারপরে 2 নম্বরে দেখো নকশি কাঁথা সেলাইয়ের উপযুক্ত মৌসুম ছিল কখন। এগুলো কিন্তু আমি যেটুকু পড়াইছি তার ভিতর দিয়েই আমি তোমাদের প্রশ্ন দিয়েছি। আবার শোনো, নকশি কাঁথা সেলাইয়ের উপযুক্ত মৌসুম ছিল কখন, এই দুটো হলো জ্ঞানমূলক প্রশ্ন দিয়েছি। আর 3 নম্বরে যেটা আছে সেটা হলো অনুধাবনের প্রশ্ন দিয়েছি। রং বেরঙের নকশার জন্যই নকশি কাঁথা বলা হয় না, কথাটি বুঝিয়ে লেখো। এটা কিসের প্রশ্ন? এটা হলো অনুধাবন। এটা একটু ব্যাখ্যা দেবে। রং বেরঙের নকশার জন্যই নকশি কাঁথা বলা হয় না, কথাটি বুঝিয়ে লেখো। তাহলে আগামী ক্লাসে তোমরা এই বাড়ির কাজগুলো জমা করবে। সবাই ভালো থাকবে আর নিজেই সতর্ক হয়ে চলবে, সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রাখবে। সবাই তোমরা ভালো থাকো। সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমি এখনকার মতো শেষ করছি।